ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির যারা দর্শক শ্রোতা। 71 সালের বিজয় আমাদের আজকের বিজয় দিবস। 71 সালে আমাদের লড়াইটা ছিল কি নিয়ে? ইনফ্যাক্ট 70 নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে, তাকে ক্ষমতা দেয়া হয় নাই। সেই যে ক্ষমতা দেয়া হয় নাই, সেই থেকে বিরোধ, বৈষম্য, অন্যায়, অবিচার। তারা ভাবতো পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা ভাবতো যারা তারা ব্লু ব্লাডের লোক, আর আমরা খুব নিম্ন শ্রেণীর মানুষ। এমন অনেক প্রোডাক্ট বাংলাদেশ থেকে আর তখনকার পূর্ব পাকিস্তান থেকে চলে যেত পাকিস্তান, সেখান থেকে আবার যখন ফিনিশ প্রোডাক্টটা আমাদের কাছে আসতো, আমাদেরকে চড়া দামে কিনতে হতো। এইরকম বৈষম্য ছিল। যাই হোক, তার ধারাবাহিকতায় একটা জায়গায় আমরা আন্দোলনে চলে গেলাম এবং আমরা স্বাধীনতা ঘোষণা করলাম, পাইলাম একটা মানচিত্র। প্রশ্ন হচ্ছে যে শুধু কি দেশ পাওয়া তা নয়, তার সাথে আমাদের দরকার ছিল সার্বভৌমত্ব পাওয়া। সেটাও আমরা পেয়েছি। কিংবা তখন তো সদ্য স্বাধীন দেশ, সার্বভৌমত্ব নিতে গিয়ে হয়তো নানান জনের নানান কথা বলবে, হয়তো সার্বভৌমত্ব নিতে গিয়ে বঙ্গবন্ধু তার জীবন হারাইছে সপরিবারে। সেই সার্বভৌমত্ব নিয়ে আরও লড়াই করতে গিয়ে হয়তো জিয়াউর রহমান সাহেব তার জীবন হারাইছেন। কারণ ইনফ্যাক্ট সার্বভৌমত্ব পাওয়ার জন্যই ছিল পরবর্তী ধাপের লড়াই। প্রথম হইলো আমার মানচিত্র পেলাম, তারপর সেটাকে রক্ষা করা। সার্বভৌমত্ব বলতে সেটা রক্ষা করা, এবং সেটা রক্ষা করতে গিয়ে যে এরা প্রাণ দিছে যেভাবে, যে কারণেই দেখ। শুরু হলো আমাদের নিজের কালচার, কৃষ্টি, ধর্মনীতি, অর্থনীতি, রাজনীতি, সব আমাদের ধারাবাহিকতা। রাজনীতিতে যে যখন ক্ষমতায় ছিল, আমাদের 12টা নির্বাচন হয়েছে 73 সাল থেকে। 13তম নির্বাচনটা সামনে হবে। সেই থেকে আমরা গণতন্ত্রের কথা শুনে আসছি এবং গণতান্ত্রিক অধিকার ছিল না বলেই আন্দোলন করছিলাম। বৈষম্য দূর হবে, কারো উপরে অন্যায় হবে না, অবিচার হবে না। তখন আমরা কিন্তু দেশ ভাগ করতেছি, তখন কিন্তু যারা আমাদেরকে মেরেছে তারা আমাদের শত্রুপক্ষ। এর ধারাবাহিকতা আমরা চলে আসলাম, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো। বিশেষ করে যদি আমি ধরি, জিয়াউর রহমান সাহেবের পরে আসলেন এরশাদ সাহেব, তার আগে একটা নির্বাচিত সরকারই ছিল, সেখান থেকে চলে আসলো এরশাদ সাহেব। একসময় তাকে সরানো হইলো, আসলো গণতান্ত্রিক সরকার। মূলত 90-এর অভ্যুত্থানের পর থেকেই বলা চলে যে আমাদের একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা শুরু হলো। পরপর 3টা নির্বাচন খুবই সুন্দর হয়েছে। এটা যখন একটা শেপ নিতে গেল, অর্থাৎ গণতন্ত্র যত মজবুত হবে, আপনার দেশের সার্বভৌমত্ব তত মজবুত হবে। 3টা নির্বাচন যদি আপনি দেখেন, 91, 96, 2001, এই নির্বাচনটা নিয়ে মোটামুটি কারো বিতর্ক নাই, এটা গ্রহণযোগ্য নির্বাচন। 2018 নির্বাচন নিয়ে কিন্তু আজকে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, যে তখন ক্ষমতায় আনা হয়েছে তাদেরকে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে 2008-এর ডিসেম্বরে নির্বাচন হইল, সম্ভবত 29 বা 30 ডিসেম্বর, এবং 2009-এর 25 জানুয়ারি সম্ভবত, তাই তো মনে হয়, যে বিডিআর কিলিং যেটা হইল, বিডিআর অভ্যুত্থান 25 জানুয়ারি বা ফেব্রুয়ারি, হট এভার ইট ইজ। 57টা চৌকস অফিসার, কোনো সন্দেহ নাই যে তারা ছিল চৌকস অফিসার এবং তাদের অতীত ইতিহাস অনেক আছে। এই 57টা অফিসার যেদিন মারা গেল, আমরা যতটুকু সার্বভৌমত্ব অর্জন করেছিলাম, ঠিক সেদিন সেই সার্বভৌমত্বটা নষ্ট হয়েছে। কারণ গল্প যতই করুক, এখন যে আমাদের ইতিহাস বেরোয় আসছে বিডিআর তদন্ত নিয়ে, তাতে এরকম তদন্ত বের হয় নাই যে অপারেশন ডাল ভাতের নামে তাদেরকে কিল করা হয়েছে, এবং সেখানে আরও অনেক দেশি বিদেশি কথাবার্তা আসছে। সেদিন আমরা সার্বভৌমত্ব হারাইছি। তার মানে আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছিলাম, তার সাথে যে প্রাচীর, আমার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে জায়গাটা আমরা যাচ্ছিলাম, সেটা ক্ষমতার মসনদে বসে ক্ষমতা কুক্ষিগত করার নামে আমরা আমার সার্বভৌমত্ব হারাইলাম। আমি বলতে পারি হারানোই। কেননা 57টা অফিসার হত্যা হওয়ার পর তখন যে সরকার ক্ষমতায় ছিল, সে তখন বেপরোয়া হয়ে গেল যখন হজম করতে পারছে। কারণ তারপরে তারা প্রায় 15 বছর ক্ষমতায়, 14 বছর। এটাকে হজম করতে পারার পর তার বাংলাদেশের মানুষ আর তার কাছে মানুষ ছিল না। বিকজ সবচেয়ে ক্ষমতাশালী, চৌকস এবং যাদের কাছে সবচেয়ে বেশি অস্ত্র, সেই সার্বভৌম দেশের আর্মি হত্যা করে সার্ভাইভ করছে। প্রশ্ন হচ্ছে, এই গুলিগুলা কেন মারা হইলো, এই লোকগুলা কেন হত্যা হইলো? এরা তো পাকিস্তানি হানাদার বাহিনী না, এই স্বাধীন দেশের আর্মি। তারপরে আপনি আয়নাঘর বলেন, যা কিছু বলেন, ওই শাপলা চত্বরে হত্যা বলেন, কিচ্ছু আসে যায় না, খুব কমফোর্টেবলি করে আসছে। কিন্তু সেটা যখন সীমার বাইরে চলে গেল
আমার কাছে আজকে মনে হয় যে সার্বভৌমত্ব হয়তো একেবারেই চলে যাচ্ছিল, ঠিক তখন একটা আন্দোলন আসলো 24-এর যে আন্দোলন। এবং সেই আন্দোলনে আপনি কল্পনা করেন যারা এইগুলা ঘটে আসতেছিল তারা যে আবার ক্ষমতায় থাকতো, 29 সাল পর্যন্ত তারা থাকতেন, তাহলে কি হইতো? তাহলে কি রিকভার করতেন? বিডিআর ফেরত আনতেন? কিছু নিশ্চয়ই না। সুতরাং ওই যে 5ই আগস্ট যে আন্দোলনটা হইল, যে আমি মনে করি সেদিন থেকে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব ফেরত পাওয়া শুরু করলাম। কাজে আমি এই যে 71 সালের যে মুক্তিযুদ্ধ এবং আমরা যে জুলাই 16ই ডিসেম্বর পেলাম, সেই 16ই ডিসেম্বরের ধারাবাহিকতা এসে আমরা সেই স্বাধীনতাটাকে মজবুত করেছি। কিন্তু অ্যাডভোকেট আবুল আছে কি 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলো, কিন্তু হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আসলে রাজনৈতিক শিক্ষাটা কি, রাজনৈতিক দলগুলো সেই শিক্ষাটা কতটা গ্রহণ করেছে? সেই প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে অনেকগুলো বিষয় এখানে আসবে। যেমন ধরুন, এমন কোনো রাজনৈতিক দল নাই যারা দাবি করেন না যে জুলাই আন্দোলনে তারা ছিলেন না। আপনিও ছিলেন, আমিও ছিলাম, এক একজন এক এক রকম ভাবে ছিল। কেউ কোনো মেয়ে দেখা গেল মাত্র 12-14 বছর বয়স, সে ঘরে বসে বলতেছে তার মাকে, মা আমি আন্দোলনে যাব, ওইটুকুই তার যাওয়া। কেননা সে বিভৎস যে চিত্রগুলো টিভিতে দেখেছে, পত্রিকায় দেখেছে, লোকমুখে শুনেছে, তখন যখন সে বলল আমি কিন্তু মা যাব রাস্তায়, এই যে বলছে এটাই তার যাওয়া। অনেক শিশুকেও কিন্তু আন্দোলনে যেতে উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ, সেটাই বলছি, এইটাই, এই বলাটাই যাওয়া। আচ্ছা, আমরা মাঠে ছিলাম না, হয়তো আমি ছিলাম না, দুইটা কথা বলেছি তাদের পক্ষে, ওটা আন্দোলন, সেই হিসাবে আমরা সবাই আন্দোলন করেছি। কিন্তু সেই আন্দোলনটা কতখানি গ্রহণযোগ্য? যাকে তাড়ানো হইল, যেই শক্তিটাকে তাড়ানো হইল, সেই শক্তিটা চলে যাওয়ার পর যখনই আপনি বললেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না, তাহলে সাংবিধানিক সংকট হবে, ঠিক ওই মুহূর্ত থেকে একটা সন্দেহের দানা বাঁধা শুরু করলো। কারণ সে কে? রাষ্ট্রপতি কে? ওই সরকারই তো রাষ্ট্রপতি, যিনি সম্প্রতি বললেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যাওয়ার পর উনি পদত্যাগ করবেন, এবং উনি খুব অপমান বোধ করছেন। ওনার সাথে 7-8 মাস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দেখা, মানে অপমান বোধ করছেন এখন। কারণ উনি জানেন নির্বাচন হয়ে গেলে ওনাকে যেতেই হবে। যদি বলেন কেন যেতে হবে, রাষ্ট্রপতি তো 5 বছর থাকারই আছে, নির্বাচিত সংসদ আসে, তার উপরে অনাস্থা আনার তো অধিকার আছে, কথার কথা বলছি। সুতরাং অপমান বোধ করছেন এখন, মানে 16 মাস পরে। তাহলে আপনি বোঝেন যে আমাদের মানসিকতাটা কিরকম। সে তো ফ্রম ডে ওয়ান নিজের থেকেই চলে যেতে পারতো। আমি বলছি না সে জানকে, আমি রাজনীতি করি না, আমার রাজনৈতিক অভিলাষ নাই, আমি কালকে এমপি মন্ত্রী হব না, সেজন্য আমি তর্কের খাতিরে বলতে। এখন আসেন, একটা গেল রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট, উনি আবার অপমান বোধ করছেন। আচ্ছা, দ্বিতীয় জায়গাটায় আপনি আসেন। দ্বিতীয় জায়গাটা হইল, আমরা একটা জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে 8 মাস লড়াই করলাম কেন? সবাই তো আমরা আন্দোলন করছি, তো যে কাজটা সবাই করছি সেইটার স্বীকৃতি নিব আমরা জুলাই আইনি সনদ নিয়ে। শুধু আইনি ভিত্তি নিয়ে নিশ্চয়ই মতপার্থক্য ছিল না, অনেকগুলো সংস্কারের প্রস্তাব নিয়ে মতপার্থক্য ছিল। সেটা থাকুক, আমার তো সংস্কার প্রস্তাব যা খুশি তাই থাকুক, টোটালটা তো আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে করেছি। সুতরাং আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দ্বিধাদ্বন্দ্ব হইল, ঐক্যমত্যে আসতে পারলাম না কেন কাটসাট করে? এখনো কিন্তু আসি নাই। গণভোট যদি হা জয়যুক্ত হয় তাহলে পরে দেখা যাবে। সেটা আবার কি, যদি পার্লামেন্ট অ্যাপ্রুভ করে, তার মানে কিছুই হয় নাই। তার মানে পরিষ্কার জুলাই আন্দোলনকে সমর্থন করা হচ্ছে না। তৃতীয় এক্সাম্পল আপনাকে বলি, এই জুলাই আন্দোলনের পরে যখন ছাত্ররা, এনসিপির ছাত্র যারা, জুলাই আন্দোলন সবাই করছি, বারবার বলি, কিন্তু জুলাই আন্দোলন আসলে কে করছে, কারটা বেশি এফেক্টিভ হয়েছে, কার জন্য সরকারের পরাজিত হইতে হইল, কাদের জন্য, সেটা কে বলতে পারবে? সেটা বলতে পারবে যিনি পরাজিত হয়েছেন এবং পরাজিত হয়ে জীবিত আছেন। যদি পরাজিত হয়ে জীবিত না থাকতেন তাহলে প্রশ্ন থাকতো, কিন্তু এখন যেহেতু উনি জীবিত আছেন, উনি সচক্ষে দেখেছেন কারা কাদের প্ররোচনায় কিভাবে আমাকে বেরিয়ে যেতে হলো। সেই দিক থেকে যদি আপনি আসেন যে জুলাই চেতনার পক্ষে যখন সব দলগুলো, তাহলে ছাত্রদের দল করতে হলো কেন? সে তো যে কোনো একটা দলে মার্চ করতে পারতো, কথার কথা, কারণ সব তো জুলাই চেতনার পক্ষে। কিন্তু আদর্শগত পার্থক্য তো নিশ্চয়ই রয়েছে। আদর্শগত পার্থক্য থাক, জুলাই চেতনার পক্ষে যখন, এই একটা জায়গায় তো মিলবে। আর কি আদর্শ? ওই সময় তো কি বলে, ওই সময় ছিল যে জুলাই চেতনার পক্ষে সবাই, তারা ওখানে মার্চ করে যদি থাকতো একটা, আমি কিন্তু নতুন দল করার প্রয়োজন ছিল না, আদর্শ যাই থাকুক না কেন, তারা জুলাই চেতনা ধারণ করলেই তো যথেষ্ট।
জুলাই চেতনা ধারণ করে যায় পরাজিত শক্তিটাকে যদি বিচার আচার তার এই শক্তিটা যাতে আবার ফেরত আসতে না পারে, কিংবা অন্য কেউ যাতে এই শক্তিতে মানে মানে এইরকম হতে না পারে, এই সব জায়গাগুলো যদি ঐক্যমত্য আসতো তাহলে তো দল করার প্রয়োজন ছিল না। কিন্তু তারা ওই যে সিম্বলিক, এক, রাষ্ট্রপতি অপারেশন করলে এটা হবে, দুই, এই জুলাই সনদের আইনি ভিত্তি হচ্ছে না, এখনো তো হয় নাই, এটা হবে গণভোট হলে। সুতরাং আর মিলল না। এবং প্রকৃতপক্ষে যদি আপনি বলেন তাইলে যে বিপ্লবটা ঘটছিল 5ই আগস্ট, সেটা ইনফ্যাক্ট পরবর্তী মানে 8 তারিখে ওত নেওয়ার পরই এটা বেস্তে চলে গেছে, এটা শেষ হয়ে গেছে। বিপ্লবের পর বিপর্যয় হলো কি? হ্যাঁ, বিপর্যয় হয়েছে আপাতত, এখন পর্যন্ত বিপর্যয় এটার। এর মানে এই না যে এটাকে কি বলে বিপ্লব শেষ হয়ে গেছে আমি বলবো না, কিন্তু বিপ্লবটা হোঁচট খেয়েছে আপাতত। এটাকে বলতে পারেন আপনি একটা ব্রেক বা কমা, বা ফুল স্টপ হয় নাই, কমা। কেননা আপনি দেখেন যে এই ধারাবাহিকতা যদি আপনি চলে আসেন তাইলে আপনি এখানে এসে আবার মিলাইতে পারবেন যে আপনি তফসিল ঘোষণা করার পরই হাদির উপরে আক্রমণ। সেখানেই আমার প্রশ্ন যে বিপ্লবীরা আসলে কাদের চক্ষুষ হলে পরিণত হলো? বিপ্লবীদের কেন আক্রমণ করা হচ্ছে, কেন টার্গেট করা হচ্ছে? এর আগেও কিন্তু আমরা অসংখ্য ঘটনা দেখেছি। হ্যাঁ, সেটাই আমি বলছি যে যার জন্য আমি আপনাকে বললাম যে পরাজিত শক্তি যেহেতু জীবিত আছে, তাদের কাছে টার্গেট কারা, তারা যাদেরকে বিবেচনায় নিবে যে তাদের পরাজয়ের জন্য এরা দায়ী, তারাই টার্গেট হবে। সুতরাং বিষয়টা পরিষ্কার, এবং তারাই টার্গেট হবে। এবং হাদি হয়তো সে একটা টার্গেট। হাদিকে ইনকলাব মঞ্চ, হাদিকে এনসিপির অংশ, দলে না থাকুক ওই আন্দোলনের, হাদিকে ছাত্র আন্দোলনের একজন নেতা, হাদিকে নতুন প্রজন্মের জন্য উদ্দীপনা। কারণ আপনি তো এখন 80 বছর বয়স, 75 বছর বয়সের যে একটা মানুষ, সে কিন্তু এখনকার 16 বছর 20 বছরের ছেলেটার জন্য উদ্দীপনা নয়। তারা তাদের সামনে মডেল চায়। কারণ আপনি দীর্ঘ 15টা বছর এই দেশের ছেলে পেলেগুলা, ওই 15 বছর আগে যে দল ক্ষমতায় গেছে তখন যার বয়স ছিল 10, 12, 14, 15, তারা যখন চলে গেছে তখন তাদের বয়স 30, 32। এই 30, 32 বছর পর্যন্ত তারা ওই একটা দলেরই কায়েমি শাসন ব্যবস্থা এবং গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে হাদির বক্তব্যের জন্য বিভিন্ন সময় তিনি আলোচনায় থেকেছেন, এবং বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা সময় নানা বক্তব্য তিনি দিয়েছেন। হাদির উপর হামলার পেছনে এটিও একটি কারণ হতে পারে কি? আমরা না চট করে একটা দেশের দোষ দিয়ে দেই, তার আগে নিজেদেরটা আমরা দেখি না। আপনি বলেন এই যে হাদিকে গুলি করার পর বলা হইল যে সে ইন্ডিয়াতে চলে গেছে, কারা বললো? ইন্ডিয়ার লোক বলছেন, আমাদের দেশের লোক বলছে। এখনো কিন্তু বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক তথ্য কিন্তু ছড়িয়েছে। আপনি যে ইন্ডিয়া চলে গেছে অ্যাসার্টেন করলেন কেমনে? আপনাকে রাষ্ট্রীয় স্টেটমেন্ট দিতে হবে, ইয়েস তন্ন তন্ন করে খুঁজেছি, সে কোথাও নেই। এবং ইন্ডিয়া যদি চলে যেতে থাকে আপনার বর্ডার সিকিউরিটি ফোর্সের বলতে হবে, সে তো ফাঁকি দিয়ে যেতে পারেনি। এখন এটা বলায় আমার লাভ কি আর ক্ষতি কি? আমি যদি বলি আমার দেশে নাই, চলে গেছে, যদি না যেয়ে থাকে তারপরে যেটা বলি, তাহলে কি আমি খুনিকে সেভ করছি? আর যদি বলি যে ওই দেশে চলে গেছে, ক্রসিং দ্য বর্ডার সে কিভাবে গেল, সেখানে তোমার সিকিউরিটি ফোর্স আছে। এখন এইগুলাকে যাচাই বাছাই না করেই আমি যদি বলে দিলাম ইন্ডিয়া করছে বা ইন্ডিয়ার অ্যাম্বাসেডারকে ডাকলাম, এই ঘটনায় আমার দেশের আন্দোলনের জন্য এটা একটা বিশাল ঘটনা, আমার দেশের চেতনার যে জুলাই চেতনার পক্ষে একটা বিশাল ঘটনা। প্রতিবেশী রাষ্ট্রের কাছে তো খুব বড় ঘটনা নয় একটা লোকের মাথায় গুলি লাগা। সেই কারণে আমি বলছি আমাদের ব্যর্থতাটাকে আগে আমাদের দেখতে হবে। চট করে ও করে কেমনে, ভারত করে কেমনে, আমি যদি না করি, আমি যদি রাজি না হই, তাতে আমরা চট করে আমাদের একটা ব্লেম দেওয়ার স্বভাবটা হয়ে গেছে। আমরা দেখেছি যে হাদির উপর হামলার পর অন্তর্বর্তী সরকার কিন্তু রাজনৈতিক দলের নেতাদের এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা প্রোটোকল বাড়িয়েছে। কিন্তু আমি যেমনটি আসলে মনে করতে পারছি এই মুহূর্তে যে শরীফ ওসমান হাদি কিন্তু 1 মাস আগে 30টি হত্যার হুমকির কথা নিজেই জানিয়েছিল। তখন আসলে সরকারের তরফ থেকে বা রাষ্ট্র কেন ব্যবস্থা নেয়নি? রাষ্ট্র, এই যে একটা কঠিন প্রশ্ন, রাষ্ট্র কেন? দেখেন আলটিমেটলি যে কোনো ব্যর্থতার দায় সরকারকে নিতে হয়, কিন্তু মানুষ বিবেচনায় নেয় না সরকার বলতে আসলে কি। সরকার বলতে 25টা লোক নয়, রাষ্ট্রীয় সমস্ত অর্গান সরকারকে সহযোগিতা করবে, করতে বাধ্য, সেই টোটালটা মিলে সরকার। এখন এই পুলিশ, এই আর্মি, এরাই তো জুলাইতে ছাত্র জনতাকে গুলি মেরেছিল। তাহলে
যারা ছাত্র জনতাকে গুলি মারে, এখন কথা হইল যে শেখ হাসিনার নির্দেশে মারছে, সম্প্রতি জাজমেন্টে প্রমাণ হয়েছে। তো শেখ হাসিনার কথা আপনার তাজা 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 মানুষ মেরে ফেলেছেন, শিশু মেরে ফেলেছেন, ভালো কথা। আপনার রুটিন কাজ আপনি করবেন না? আপনি সরকারকে সহযোগিতা করলে সরকার ব্যর্থ হবে কেন? শেখ হাসিনা তো 15 বছর ক্ষমতায় ছিল। কিভাবে ছিল? শেখ হাসিনার কি 2 লক্ষ হাত আছে? কিভাবে ছিল? প্রশাসনের কাছে প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই ছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়েছে, এখন রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয় না। হইলে হবে না কেন? এই জন্য আমি বলি যে আপনি ব্লেম গেম খুব সহজ একটা জিনিস, ব্লেম দিয়ে দিচ্ছেন। যেমন ধরুন এখনকার সরকার যে জায়গাটায় আছে, এই সরকার কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার রাজনীতির সরকার না, এই সরকারের কোনো লোকবল নাই। গল্প আমরা মুখে যতই বলি, ওই এনসিপির কোনো অস্তিত্ব নাই, বলা হয় যে সরকার নাকি এনসিপির। ইতিমধ্যে বোধহয় এস্টাবলিশড হয়েছে যে না, এনসিপির সাথে তার ইনফ্যাক্ট কোনো সম্পর্ক নাই। যাই হোক, তারপরে ধরে নিলাম। আপনি বলেন আমাকে 8 মাস যাবৎ আমরা তার সাথে বসছি সমস্ত রাজনীতিবিদরা ঐকমত্য কমিশনে। আমরা কি একবারও শুনেছি কেউ গিয়ে প্রশ্ন করেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বৈধ অস্ত্র জমা নিলেন বিভিন্ন সময়, বিশেষ করে 2009-এর পরে যে লাইসেন্সগুলো দিয়েছে সেগুলো জমা নিছেন, কিন্তু আপনি একবারও কি প্রশ্ন করছেন আপনারা যে এখন মাঠে মেএসটিসি পাওয়ার নিয়ে আর্মি আছে এবং পুলিশ আছে, তাহলে অস্ত্রগুলা উদ্ধার হচ্ছে না কেন? এবং এই যে লুঠোয়া অস্ত্র আসলে জাতীয় নিরাপত্তার জন্য কতটা হুমকি তৈরি করেছে সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরতে চাই আলোচনায়। দর্শক, এই পর্যায়ে জানিয়ে রাখতে চাই আরো একজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম ইতিহাস ও ক্ষমতা। আমরা যদি 54 বছরের রাজনৈতিক ইতিহাস দেখি, আমরা দেখেছি বারবার ক্ষমতার পালাবদল ঘটেছে এবং গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। দুবার গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গিয়েছে এবং 12টি নির্বাচনে দেশে হয়েছে। ত্রয়োদশ নির্বাচনের দ্বার প্রান্তে আমরা অতীত ইতিহাস থেকে কি শিক্ষা গ্রহণ করেছি? আমরা শিরোনামটা কি বলেছেন? ইতিহাস ও ক্ষমতা। মানে কি ইতিহাসে কিরকম করে ক্ষমতার পালাবদল হয়েছে সেটা চরিত্র বিশ্লেষণ করা বা তার অভ্যন্তরে কি আছে সেটা বোঝা। সেটি যেমন বোঝাতে চেয়েছে, সেই সঙ্গে আরো একটি বিষয় যুক্ত করি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ইতিহাস বিকৃত হয়েছে, সে দায় আসলে কার? খুবই একটা ফিলোসফিক্যাল বিষয় করেছে, বুঝছেন। আমি ঠিক মানে যদি আলোচনা শুরু থেকে থাকতাম তাহলে হয়তো এটার মধ্যে যেরকম থাকতে পারতাম, এখন হঠাৎ করে মনে হচ্ছে যে মানে কোন দিকটা অ্যাটেম্প্ট করব, কি করা উচিত। আপনার সরল বিশ্লেষণ শুনতে চাই জনাব মাহমুদুর রহমান মান্না। বিশ্লেষণ যদি বলেন তাহলে হচ্ছে কি, ক্ষমতা সবসময় মানুষের সাথে থেকেছে। মানুষের যদি ক্ষমতা না থাকতো তাহলে মানুষ তো এখন আমরা যেরকম বলি আশরাফুল মখলুকাত, সমগ্র সৃষ্টির উপরে তার যে কর্তৃত্ব, ওটা ক্ষমতা আছে বলিতে, এবং সেই ক্ষমতা যেমন তার শারীরিক ক্ষমতা ছিল সেটাই সবচাইতে বেশি না, তার চাইতে বুদ্ধিবৃত্তি যেহেতু মানুষের আছে, সবচাইতে হাইস্ট ফর্ম অফ ম্যাটার দ্য ব্রেইন, ওইটা দিয়ে তারা করেছে। এবং এই চলতি পথে ধরেন ক্ষমতা করায়ত্ত করতে করতে মানুষ একসময় ক্ষমতাকেই মোক্ষর মতো মনে করেছে। এটাই হয়েছে। মানুষ প্রথম দিকে তো বন জঙ্গলে ছিল, পরে আস্তে আস্তে যখন সভ্যতার দিকে আসলো, সভ্যতাও না বলি সংঘবদ্ধ হতে লাগলো, পরে পশু পাখির বিরুদ্ধে হোক, প্রকৃতির বিরুদ্ধে হোক, তারপরে সমাজ গড়লো, রাষ্ট্র গড়লো। যখন রাষ্ট্র গড়লো তখন ক্ষমতার বিষয়টা একেবারে অঙ্গাঙ্গিভাবে আসলো। সেই থেকে তার আগে যখন তার গোত্র বা যা যা ছিল সেখানে একটা সর্দার ছিল, কিছু ছিল, ক্ষমতার প্রশ্ন ছিল। এই ক্ষমতার বিষয়টাকে অ্যাভয়েড করে মানুষের যাত্রাকে ইতিহাসে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমাদের লিখিত ইতিহাস যখন থেকে শুরু হয়েছে তারও আগে থেকে ক্ষমতার বিষয়টা ছিল, হয়তো সেটা আমরা অত গভীরভাবে বুঝে দেখিনি। তো এরকম চলছে যতই দিন গেছে একটা বিষয় হয়েছে, যখনই ক্ষমতা কুৎসিত রূপ পেয়েছে, কদর্য কিংবা ধরে নিষ্ঠুর রূপ পেয়েছে, যে ক্ষমতা রক্ষা করবার জন্যে আমরা মানুষকে কোনো মূল্য দিচ্ছি না, কোনো মূল্যবোধের ধার ধারছি না, কোনো নীতি নৈতিকতার ধার ধারছি না, তখনই যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা আমরা বলি, হবস ল ক্রুসো যেটা বলেছেন মানুষের সমাজ গড়বার জন্যে দরকার হয়ে পড়েছিল, সেইটা পরিশীলিত হতে শুরু করেছে। আলটিমেটলি গণতন্ত্র আসছে, এবং গণতন্ত্র মানেই বলা হয়েছে যেখানে কেবল গায়ের জোরে হবে না, সংখ্যাগরিষ্ঠের মত লাগবে তার পক্ষে, সমর্থনহীন একটা শাসন মানুষ অ্যাকসেপ্ট করবে না। ওই থেকে ফ্যাসিবাদের কনসেপ্ট এসছে যে ফ্যাসিবাদ মানবো না, একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানবো। আপনি একেবারে সর্বশেষ যে প্রশ্নটা আমাকে করেছেন,
এখানে আমি চলে আসি সে থেকে। ধরেন এই গণতন্ত্রের মধ্যেও কিন্তু তারপরে ক্ষমতার লড়াইটা থেকেছে, এবং মানুষ যখনই পেরেছে তখন এই ক্ষমতার বৃত্তের মধ্যে থেকেও তার বাইরে যাবার চেষ্টা করেছে, আইনের গণ্ডির মধ্যে থেকেও সে গণ্ডি পেরুতে চেষ্টা করেছে, আইনের বাঁধনের মধ্যে থেকেও আইনটা ভাঙবার চেষ্টা করেছে, এবং সেইভাবে মানুষের নৈতিক অধঃপতনের যুগ, ক্ষমতার লড়াই যুগ সেটা শুরু হয়েছে। আমার কাছে এরকম মনে হয়, ধরেন লিখিত ইতিহাস যতদিন পর্যন্ত আমরা দেখেছি এটা ক্ষমতার লড়াই দেখেছি। রাজনীতি যদি শেষ পর্যন্ত বলেন, এমনকি এই যে সবচেয়ে বড় মানবতার কথাবার্তা বলে একসময় পৃথিবীতে কমিউনিজম আসছিল, তারও নেতা স্ট্যালিন বলেছেন রাজনীতির শেষ প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। তারপরে রাষ্ট্র ক্ষমতায় কে গেল, কিভাবে গেল, সেগুলো হচ্ছে রাজনীতির মূল বিবেচনার বিষয়। এখনও সেরকমই হচ্ছে। এখনও ধরেন এই যে এত বড় একটা অভ্যুত্থান গেল গত বছর, আমাদের সবার মধ্যে আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের 54 বছরে যে ব্যর্থতা ছিল সেগুলোকে পাশ কাটিয়ে এখন বিজয়ের পথে যাব, সাফল্যের পথে যাব, এবং সেজন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো, একটা নীতির মধ্যে চলবো, পরস্পরের সাথে সৌহার্দ্য রাখবো, ভালোবাসা রাখবো। প্রথম মনে হয়েছিল যেন আমরা আসলে অনেক ভালো দিকে গেছি। যেই দেশে, আমি আপনার এখানে মধ্যে একদিন বলেছিলাম, দুইজন প্রধান নেত্রী ছিলেন শেখ হাসিনা, খালেদা জিয়া, পরস্পরের মুখ দেখাদেখি করতেন না, কথা বলতেন না, শুভেচ্ছা বিনিময় করতেন না। সেই দেশের রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে বসেছে, বাসে পর বাস কথাবার্তা বলেছে, জুলাই সনদ তৈরি